আপনারা যারা এই ভিডিওটি ওপেন করেছেন আমি ধরে নিচ্ছি আপনারা গেম অফ থ্রোনস সিরিজের সাথে বেশ ভালোভাবে পরিচিত, আর তাছাড়া এটার প্রিকুয়াল হাউস অফ ড্রাগনস নিয়েও অনেক এক্সাইটেড। মূলত জর্জ আর মার্টিন, যিনি এই গেম অফ থ্রোনস এর মূল গল্পের লেখক, তিনি এতটা ডিটেল একটা দুনিয়া তৈরি করেছেন যে এটা নিয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ড ম্যাপ বানাতে 2012 সালে একজন প্রফেশনাল ইলাস্ট্রেটরের সাহায্য নেওয়া লাগে, যার নাম জোনাথন রবার্টস। তো হ্যালো, আমি লাবিদ রাহাত, আর আমি এই চ্যানেলে মূলত হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন যুদ্ধ কিংবা বিশেষ করে মানচিত্র নিয়ে কথা বলে থাকি। আজকের ভিডিওতে প্রথমবারের মতো আমাদের এই বাস্তব দুনিয়ার কোনো মানচিত্র নিয়ে কথা না বলে কথা বলবো একটা কাল্পনিক দুনিয়ার মানচিত্র নিয়ে। যেমনটা বলছিলাম, এই গেম অফ থ্রোনসের ম্যাপ এতটা বেশি ডিটেল যে এটার কেবল একটা অংশ থেকে ভিডিও শুরু করলেই সেটা কয়েক ঘন্টার হয়ে যেতে পারে। তাই চলুন এই ওয়ার্ল্ড ম্যাপের প্রত্যেকটা ডিটেলস নিয়ে কথা না বলে মূলত এই হাউস অফ ড্রাগনস এবং গেম অফ থ্রোনসের সাথে রিলেটেড যেসব জায়গাগুলো আছে বিশেষ করে সেগুলো নিয়ে একটা ওভারভিউ হয়ে যাক এই ম্যাপ রিভিউজে। সেই 2012 সালে জোনাথন রবার্টসের ডিজাইন করা ম্যাপ হলো এইটা। এখন চলেন এই ম্যাপে মোটা দাগে কি আছে সেটা দেখে ফেলি। প্রথমত এই যে বিশাল মহাদেশটা দেখছেন, এটার নাম এসোস। গেম অফ থ্রোনসের ড্যানারিসের স্টোরি লাইন এখান থেকেই শুরু হয়। এসোসের পশ্চিমে মোট 9টি ফ্রি সিটির অবস্থান, যেগুলোর মাঝে পেন্টোসেই ড্যানারিস ও তার ভাই ভিসেরিস বড় হয়। এই শহরগুলোর মাঝেই একেবারে উপরে দেখা যাচ্ছে ব্রাভোস, যেখানে আরিয়া স্টার্ক আর ফেসলেস ম্যানের মূল ইন্টারাকশনগুলো হয়। এবার যদি এই মহাদেশের ডান দিকে আগাতে থাকি তাহলে দেখা যাবে ডোথরাকি সি। দেখতে পাচ্ছেন এটার এলাকা বিশাল, আর নাম দেখে হয়তো বুঝে গিয়েছেন এইখানেই ডোথরাকিদের প্রধান আবাসস্থল। মূলত এই অঞ্চলের ভেতরে যত শহর ছিল সবই ডোথরাকিরা দখল নেয় আর ধ্বংস করে ফেলে, যার কারণে এখানে একমাত্র শহর যেখানে মানুষ থাকে সেটা হলো ভাইস ডোথরাক বা ভিস ডোথরাক। এটার কারণেই এই শহরটাকে বলা হয় ডোথরাকি কালচারের হার্টল্যান্ড। গেম অফ থ্রোনসের সিজন 6-এ ড্যানারিসকে কিন্তু এখানেই ধরে নিয়ে যাওয়া হয়। ডোথরাকি সি শেষ হয়েছে বোন মাউন্টেনে গিয়ে। বলা হয়ে থাকে ডোথরাকিদের পূর্বপুরুষেরা এই বোন মাউন্টেনের পূর্ব অংশ থেকেই এসোসে আসে এবং ডোথরাকি স্থিতে থাকা সম্পূর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। বোন মাউন্টেন ঘিরে পূর্বে যাওয়ার পর নিচের দিকে থাকা শ্যাডোল্যান্ডস আর আশায় নিয়েও কিন্তু গেম অফ থ্রোনস সিরিজে অনেক কথা বলা হয়েছে। মূলত এখান থেকেই রেড প্রিস্টেসরা উঠে আসে। এবার এসোসের দক্ষিণ অংশে স্লেভার্স বেকে ঘিরেও রয়েছে বেশ কয়েকটা শহর। গেম অফ থ্রোনসের প্রথম কয়েক সিজনে ড্যানারিসের স্টোরি লাইন কিন্তু এই অঞ্চলকে ঘিরে কিছুদিন চলেছিল, আর এটার নিচেই আছে ভ্যালেরিয়া, সম্ভবত এই ম্যাপের সব থেকে গুরুত্বপূর্ণ আর এই দুই সিরিজের জন্য সব থেকে ইন্টারেস্টিং জায়গা। ধরে নেওয়াই যায় এই ভ্যালেরিয়া নিয়ে যেসব গল্প প্রচলিত আছে যে কোনো গেম অফ থ্রোনস ফ্যানই সেইটা জানে। তাও একেবারে সংক্ষেপে বললে মূলত দুইটা জিনিসের জন্য এই ভ্যালেরিয়া বিখ্যাত। এখান থেকেই ড্রাগনদের উৎপত্তি, আর এটাই হাউস অফ টার্গেরিয়ানের আদি নিবাস। আর এটা ছাড়াও আরো একটা ব্যাপার হচ্ছে এখানেই একমাত্র ভ্যালেরিয়ান স্টিল পাওয়া যায়, যেটা দিয়ে আপনারা দেখেছেন আরিয়া স্টার্ক কিভাবে নাইট কিংকে মেরে ফেলেছিল। তো অনেক আগে থেকেই ভ্যালেরিয়াতে ড্রাগন লর্ডরা থাকতো, যারাই মূলত ড্রাগনদেরকে পোষ মানিয়ে এই পুরো এলাকায় প্রভাব বিস্তার করেছিল। এ সময় ভ্যালেরিয়াতে টার্গেরিয়ানরা ছিল বেশ মাইনর একটা হাউস, কিন্তু এক রাতে ড্যানারিস টার্গেরিয়ান স্বপ্নে দেখে ভ্যালেরিয়া ধ্বংস হয়ে যাবে, আর এ থেকেই লর্ড এনার টার্গেরিয়ান তার পরিবার এবং সমস্ত জিনিস নিয়ে ভ্যালেরিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। টার্গেরিয়ানরা ড্রাগন স্টোনের ওপর বসতি স্থাপন করে। মূলত এখন যে ঘটনাটা আমি বলছি সেটা আমাদের গেম অফ থ্রোনস সিরিজ শুরু হওয়ার প্রায় 400 বছর আগের ঘটনা। তো ড্যানারিসের স্বপ্ন অনুযায়ী আসলেই ভ্যালেরিয়া ধ্বংস হয় তাদের ড্রাগন স্টোনে চলে আসার প্রায় 12 বছর পর, আর তারও প্রায় 100 বছর পর ড্রাগন স্টোনে হাউস টার্গেরিয়ানের লর্ড ছিল এইগন। ভ্যালেরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর এসোসে একটা মারাত্মক পাওয়ার স্ট্রাগল শুরু হয়, আর ড্রাগন কমে যাওয়ার কারণে প্রায় সবাই কাছাকাছি শক্তির হয়ে যায়। এই কারণে এই সময় এইগন পূর্বে না তাকিয়ে নজর দেন পশ্চিমের দিকে, যেদিক ছিল ওয়েস্টেরস। এখন এই ওয়েস্টেরসকে ঘিরে যেহেতু এই দুই সিরিজের প্রধান স্টোরি লাইন, তাই এবার এদিকে একটু বেশি ফোকাস দিই। প্রথম কথা হচ্ছে ওয়েস্টেরসে এককালে মানুষই থাকতো না, এটা ছিল মূলত জায়ান্টস আর চিলড্রেন অফ দ্য ফরেস্টের দ্বারা পরিপূর্ণ। কিন্তু গেম অফ থ্রোনস সিরিজ শুরুর প্রায় 8 থেকে 10,000 বছর আগে প্রথম মানুষেরা এসোস থেকে ওয়েস্টেরসে মাইগ্রেট করা শুরু করে। এ সময় এই দুই মহাদেশ কানেক্টেড ছিল আর্ম অফ ডর্নের মাধ্যমে। পরবর্তীতে চিলড্রেন অফ দ্য ফরেস্ট এই কানেকশন নষ্ট করে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় এই ম্যাপে স্থান পাওয়া কিছু দ্বীপ এবং দ্য ব্রোকেন আর্ম। এবার কিছু বছর সামনে চলে যায় চলুন। আমাদের পরিচিত গেম অফ থ্রোনস সিরিজ যখন শুরু হচ্ছে তখন এই ওয়েস্টেরসের ভাগগুলো কি, আর কোন ক্যারেক্টার তখন কোথায় আছে, আর তাছাড়াও কোন রাজ্যগুলো কোন হাউস দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে সেটা জানা যাক চলুন। ম্যাপের ওপর দিক থেকে ধরলে প্রথমেই নর্থের প্রধান সিট উইন্টারফেলে ছিল হাউস স্টার্ক, আর এর নিচে ভেইল তখন নিয়ন্ত্রণ করছে হাউস অ্যারেন।
তার পাশে কিংডম অফ আইলস অ্যান্ড রিভার্সে তখন হাউস টালি। তারপর কিংডম অফ রকের মূল সিট ক্যাস্টেলরি রকে আছে হাউস ল্যানিস্টার। দ্য রিচ নিয়ন্ত্রণ করছে হাউস টাইডেল, আর স্টোর্মল্যান্ডসে হাউস ব্যারাথিয়ন এবং টর্নে হাউস মার্টেন। আর এই 7 রাজ্যের রাজধানী কিংস ল্যান্ডিং এ তখন কিং অফ দ্য 7 কিংডমস রবার্ট ব্যারাথিয়ন। এই তো গেল গেম অফ থ্রোনস শুরুর দিকের অবস্থা। এবার চলেন দেখি একটু আগে যেটা বললাম, এইগন যখন এই ওয়েস্টারসের দিকে নজর দিয়েছিল তখন এই 7 রাজ্যের অবস্থা কেমন ছিল আর এইগন কিভাবে এই 7 রাজ্য দখল করেছিল সেটা জানা যাক। প্রথমত সে সময় ম্যাপ ছিল কিছুটা এমন, দেখতেই পাচ্ছেন এখানে কিংস ল্যান্ডিং এর কোনো অস্তিত্বই নেই। এইগন টার্গেরিয়ান ওয়েস্টারসের দিকে নজর দেওয়ার সাথে সাথেই এই পুরো অঞ্চল তার ড্রাগনে ঘুরে বেড়ান এবং ড্রাগন স্টোনে এই পুরো ওয়েস্টারসের ম্যাপ বানান, যেটা গেম অফ থ্রোনস সিরিজেও অনেকবার দেখানো হয়েছে। এরপরই এইগন 7 কিংডমসের রাজাদের কাছে খবর পাঠায় তার কাছে নথি স্বীকার করে নেওয়ার জন্য, এবং যারা সেটা করবে না তাদের জন্য ধ্বংসের বার্তা পাঠায়। কথা মতো প্রথমে এইগন রেইনিস এবং ভিসেনিয়া সহ মোট 1600 সৈন্য নিয়ে ব্ল্যাক ওয়াটার বের কাছাকাছি নামেন, আর সেখানেই ওয়েস্টারসের প্রথম টার্গেরিয়ান দুর্গ এইগন ফোর্ট নির্মাণ করে। তখনই এইগন নজর দেয় সেই সময় সব থেকে শক্তিশালী হাউস হরের দিকে। এইগন তাদের মূল সিট এবং ওয়েস্টারসের সব থেকে দুর্ভেদ্য দুর্গ হ্যারেনহলকে পুড়িয়ে এই হাউসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেন, আর কিংডম অফ রিভার্স অ্যান্ড আইলসের নিয়ন্ত্রণ নেয়। এরপরই টার্গেরিয়ানরা তাকায় স্টোর্মল্যান্ডসের দিকে, আর এক এক করে এরপর প্রায় সব কিংডম হাউস টার্গেরিয়ান জয় করে ফেলে, আর তখন থেকেই শুরু হয় 7 রাজ্যের ওপর টার্গেরিয়ানদের শাসন। এখন গেম অফ থ্রোনসের কাহিনী কিন্তু শুরু হয় এই ঘটনার প্রায় 298 বছর পর, আর হাউস অফ ড্রাগনসের কাহিনী শুরু হয় এই ঘটনার 112 বছর পর। অর্থাৎ এই 112 বছর থেকে 298 বছরের মাঝামাঝি কি ঘটেছে সেগুলো নিয়ে সম্ভবত আমরা হাউস অফ ড্রাগনসে কিছু দেখব। এ কারণে এই মাঝের টাইমলাইন নিয়ে আমি আর এই ভিডিওতে কিছুই বললাম না। আর তাছাড়াও এইগনের কনকোয়েস্ট নিয়ে আরো অনেক কিছু অ্যাড করা যেত, কিন্তু আমি মোটামুটি শিওর আপনারা যারা একেবারে ডাই হার্ড গেম অফ থ্রোনস ফ্যান তারা এই কনকোয়েস্ট নিয়ে অলরেডি ইউটিউবে থাকা অনেকগুলো ভালো ভালো অ্যানিমেটেড ভিডিও দেখে ফেলেছেন। এ কারণে আমি আর এই ভিডিওতে সেগুলো বললাম না কিছুই। এবার চলেন একটা অদ্ভুত মিল দেখি। এই গেম অফ থ্রোনসের ওয়ার্ল্ড ম্যাপের সাথে আমাদের বাস্তব দুনিয়ার ওয়ার্ল্ড ম্যাপের বেশ মিল পাওয়া যায় কিন্তু। যেমনটা শুরুতেই চলুন ওয়েস্টারসের দিকে তাকাই। অনেকেই বলেন এই ওয়েস্টারস আমাদের দুনিয়ার ব্রিটিশ আইলস থেকেই ইন্সপায়ার্ড। এখন যদি ব্রিটিশ আইলসের ম্যাপের দিকে তাকান তাহলে কিন্তু খুব একটা মিল চোখে পড়বে না, কিন্তু আয়ারল্যান্ডকে সরিয়ে এদিকে এনে যদি ঘুরিয়ে দেই আর ব্রিটেনের প্রস্থ বরাবর যদি ঘুরিয়ে দেই তাহলে কিন্তু অনেক মিল পাবেন এই দুই ম্যাপের মাঝেই। আর এটা ছাড়াও এর পাশে থাকা আয়রন আইল্যান্ডের মানুষদের পুরোপুরি নরওয়ে থেকে ব্রিটেনে আক্রমণ করা ভাইকিংসদের আদলেই তৈরি করা হয়েছে, যারাও মাঝে মধ্যেই মেইনল্যান্ড ওয়েস্টারসে আক্রমণ করত ভাইকিংসদের মতোই। আর যদি এসোসের দিকে তাকান, এর মাঝে বিশাল চরণভূমি যেখানে ডোথরাকিরা আক্রমণ করে সব ধ্বংস করে চলেছে, এটা পুরোপুরি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া মঙ্গলদের 1200 সালের পরবর্তী আক্রমণের সাথে মিলে যায়। আর সর্বশেষ আমার নজরে যেটা এসেছে সেটা হলো ভ্যালেরিয়া আর আমাদের বাস্তব দুনিয়ার অ্যানশিয়েন্ট গ্রিস। এই দুইটাই ছিল একসময় এই দুই দুনিয়ার সব থেকে উন্নত সভ্যতা, আর পরবর্তীতে সেটা ধ্বংস হয়ে যায়। আর দুই জায়গার অবস্থান আর আকৃতিও কিন্তু আমাদের সেই মিলের কথাই মনে করিয়ে দেয়। তো মূলত জর্জ আর মার্টিনের এই দুনিয়া নিয়ে এত বেশি গল্প আর এত বেশি জিনিস আছে যে এগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে টপিকের আসলে কখনোই অভাব হবে না। তো এইটার কারণেই সম্ভবত কেবলমাত্র এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়েই অসংখ্য ইউটিউব চ্যানেল আছে যারা কেবলমাত্র এই গেম অফ থ্রোনস আর এ সং অফ আইস অ্যান্ড ফায়ার এইসব নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে। আমি মূলত যেহেতু ম্যাপ নিয়ে কথাবার্তা বলি, এই কারণে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ম্যাপ নিয়েও একটা ভিডিও বানালাম, আর ম্যাপের বেশ কিছু জায়গা নিয়ে এক্সপ্লেন করার পাশাপাশি এগুলোর সাথে রিলেভেন্ট যেসব স্টোরিগুলো আছে সেগুলো নিয়েও বললাম। খুব একটা ডিপে যায়নি, এই কারণে যারা একেবারে গেম অফ থ্রোনস নিয়ে অনেক বেশি এক্সাইটেড বা অনেক বেশি ইন্টারেস্টেড তাদের কাছে হয়তো বা খুব একটা ভালো নাও লাগতে পারে। স্টিল আই ট্রাইড মাই বেস্ট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর একটা লাইক দিয়ে গেলে অবশ্যই ভালোই লাগবে। আর আমি মূলত গত 1 মাস এবং আগামী 1 মাস আমার একাডেমিক পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি আর কাটাবো। এই কারণে আপনারা আমার পোস্টে দেখেছেন লাস্ট ভিডিওটার পর এই ভিডিওটা আসতেও অনেক বেশি লেট হয়েছে। তারপরও আশা করছি এর পরবর্তী ভিডিওটা হয়তো বা বেশ তাড়াতাড়ি দিতে পারবো, চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ। Until my next upload, have a good time. Goodbye.